নির্বাচনটা স্রেফ আরেকটা নির্বাচন না, এটার একটা বিশেষ ভূমিকা আছে। দীর্ঘ 3 টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারপরে 24-এ একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরের সরকার হচ্ছে আমরা। মানুষ এই ভোটের মধ্য দিয়ে, আপনারা আমাদের যে কমিউনিকেশন ম্যাটারগুলোতে যেটা দেখেছেন, মানুষ এই ভোটের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে। এই দেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে ছিল না, এটা আপনারা সবাই জানেন। একটা হচ্ছে সংসদ নির্বাচনে ভোট দিয়ে সে দেশের মালিকানা বুঝে নেবে, আরেকটা হচ্ছে গণভোট, যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা সংসদ নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। এই কাজটা মানে এই দুইটা নির্বাচন যেন মানুষের কাছে আমরা মেসেজটা পৌঁছাতে পারি, সেই মেসেজ পৌঁছানোর জন্য এই ভোটের গাড়ি কার্যক্রম চলছে এবং একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় অনেকগুলো কার্যক্রম করছে। এটা রিজন আপা একটু পরে বলবে, শুনবেন। আমরা বিশ্বাস করি অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। এখন এই বাধা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো দেখবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি নিশ্চিত তারা সেগুলো দেখবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনে মানুষকে অ্যাওয়্যার করা, এই নির্বাচনে স্টেক কি তাদের সামনে এটা তাদেরকে বলা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের দেশের মালিকানা তারা যেন সবাই বুঝে নেয়। আমরা সে কাজটাই করছি। এই ভোটের গাড়ি নিয়ে একটা প্রশ্ন ছিল ফারুক ভাই। জি প্লিজ আগে রিজন আপারে নিয়ে একটা কোশ্চেনটা শেষ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আপনাদেরকে? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে আমরা সকলকে আশ্বস্ত করতে চাই। এখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি আছে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি তারা শেষ করে এনেছে এবং নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরো বেশি প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন যে নৃশংস একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সকলেরই প্রিয় হাদি, যাকে আমরা এখন শহীদ হাদি বলছি। এই যে সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। সেজন্যই আমরা বাড়তি কাজ হিসেবে বলছি এই ব্যবস্থাগুলো আজকে দেখছেন, ভোটের গাড়ি, এগুলো হচ্ছে জনগণকে বলা যে সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সরকার জানে জনগণও ভোট দিতে খুবই আগ্রহী, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে আছে। এই সময়ে ইন্টারনাল বলেন বা অন্য রকম বলেন, সেখান থেকে যত চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢুকানোর জন্য, কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না তো। এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে, এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। আর আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরো জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরো বাড়িয়ে দেবে। জি, এর আগেও কয়েকবার চেষ্টা করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার আসলে কি ব্যবস্থা নিল যে এই ঘটনাগুলো থামানো যায়? দেখেন, বিষয়টা যদি আপনি নিশ্চিত করে বলতে পারতেন যে এখানে দুটো পক্ষ আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যেমন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা বুঝবার চেষ্টা করছিলাম যে কোথা থেকে এটা এসেছে, কার সময় আসলে একটা ট্রমার সিচুয়েশনেও জাতি ছিল, এটাকে নিয়ে একটা বাড়তি ক্রাইসিস করা হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে যে প্রাথমিকভাবে 31 জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে
এবং তার মধ্য থেকে আমার শেষ খবর পাওয়া পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে। যে সংবাদপত্রগুলো আক্রান্ত সেই সংবাদপত্রগুলোর সাথে একসাথে কাজ করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে সরকার তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি অতি অবশ্যই করবে। এবং এটা করতেই হবে আমাদেরকে এই জন্য যে মানুষ যাতে বুঝতে পারে যে এরকম অপরাধ করে পার পাওয়া যাবে না। যদি কারো মতের সাথে আপনার মতের দ্বিমত থাকে, এটা তো থাকতেই পারে, সেজন্যই তো গণতন্ত্র, সেজন্যই তো ভোট। আপনি আপনার মত দিয়ে তাকে তার উল্টো একটা ন্যারেটিভ করেন, ঠিক যেই কথাটা আমাদের শহীদ হাদি বলেছিল, কিন্তু আপনি তাকে কাজ করতে দেবেন না, একটা ভয় ছড়াবেন, তার কার্যালয়ে আগুন লাগিয়ে দিবেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আবার ডেইলি স্টারের প্রথম আলোর ক্ষেত্রে আগে যখন জিয়াফত করছে তখন কয়েকটি পত্রিকা বা অনেকে নিষিদ্ধ করেছে যে ওইখানে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা বা তাদের কর্মীরা এগুলা করেছে। এবারও সেম অনেকেই বের করেছে। তো এই ক্ষেত্রে নির্বাচন সামনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে বা সংগঠন বলেন তাদের ক্ষেত্রে কতটুকু নজরদারি রাখা হচ্ছে? আমরা যেন কেউই একটা উপসংহারে পৌঁছে না যাই যে এটা এই জন্য হয়েছে, কারণ ঘটনা বিশ্লেষণটা যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা করতে পারে। সেজন্য আপনাদের কাছে যা তথ্য আছে সব তথ্য দিয়ে তাদেরকে আপনারা সাহায্য করেন। সরকার সকল সম্ভাবনাকে মাথায় রাখছে এবং একটা কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, যাদের ব্যাপারেই আমরা তথ্য প্রমাণ পাবো, আমাদের তদন্তে এটা উঠে আসবে, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা দৃশ্যমান। আপা, দেশে বিদেশে যারা হচ্ছে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়েছে তাদেরকে তো চিহ্নিত করা হয়নি, এটার ব্যাপারে কোনো আপনাদের নতুন করে চিহ্নিত করার এখানে তো সুযোগ নাই। যেটা চিহ্নিত সেটা আর চিহ্নিত করতে আমরা এফোর্ট দিচ্ছি না, কিন্তু সেটা আপনি জানেন যে আমি বাংলাদেশে বসেই আরেকটা জায়গায় আমি সবকিছু বন্ধ করতে পারি না, সেটার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াও কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুরু করেছে। সিনিয়র সাংবাদিক নুরুল কবির একটি দর্শকের দাবি করেছেন যে উনি অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, প্রাথমিক অবস্থায় আন্তরিক মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে একটি আগুন দেওয়ার জন্য তারা অপেক্ষা করেছে বা কোনো কারণে তাদের মধ্যে ওই আগ্রহটা ছিল না সহযোগিতা করার। এইটা ভাই আমি বলতে পারবো না, কারণ আমি আসলে ওনার বক্তব্যের ব্যাখ্যাটা উনি দেবেন। আমি যেটা বলতে পারবো যে আমাদের অনেকেরই সাথে ধরেন শেষ পর্যন্ত কথা হয়েছে ভোর 4:38 যখন সকল উদ্ধার কাজ শেষ হয়েছে, তখন আমরা ফোন আলাপটা শেষ করেছি এবং নুরুল কবির ভাইয়ের সাথে আমার নিজেরও কথা হয়েছে। আর আজকে আমি এবং ওয়াহিদ স্যার গিয়েছিলাম প্রথম আলো অফিসে, তাদের সাথে তাদের বক্তব্যগুলো শুনেছি। আমি এবং ফজল কবির ভাই গিয়েছিলাম ডেইলি স্টার অফিসে, তাদের সাথে তাদের বক্তব্যগুলো শুনেছি। কারণ আমরা বুঝতে পারছি যে এটা তো একটা আক্রমণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটাকে, এটা একটা আক্রমণ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটার উপর, এবং গণতন্ত্রকে সুসংহত করতে যে প্রতিষ্ঠানগুলো যে মানুষগুলো ভূমিকা রাখছিল তাদের উপর এই আক্রমণটা হচ্ছে। ফলে আমরা অবশ্যই যতটুকু সতর্ক ছিলাম সতর্কতার মাত্রা আরো বাড়িয়ে, প্রস্তুতির মাত্রা আরো বাড়িয়ে দিয়ে আগাবো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। প্রথমে একটা প্রশ্ন করেছিলেন আপনি যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন। আমি ওই কথাটা ধরেছিলাম, পরে আমি আর দিয়ে চলে গেছি। আমি কথাটা এভাবে বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো ভয় দেখানোর জন্য, যাতে গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক ট্রানজিশন হওয়ার কথা সেটা যেন না হয়। কিন্তু আমি সিম্পল আপনাদেরকে একটা জিনিসের দিকে তাকাতে বলবো। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানা যায় দেখেছে। সো আই থিঙ্ক এখানে উত্তরটা আছে, কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে।